অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের ডাকা ব্রিগেড সমাবেশের নাম জনগর্জন বলা হলেও সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর ইনসাফ ব্রিগেডের ধারে কাছেও পৌঁছতে পারেনি। এটা যেমন সত্য, আবার এটাও সত্য, অষ্টাদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যদি প্রকৃত জনগর্জন কোনো দল শোনাতে পারে, নিঃসন্দেহে বলতে হবে সেটা পেরেছে একমাত্র তৃণমূল কংগ্রেস। এই দল একাই ঘটে তুলেছে 42টি আসনের মধ্যে 29টি। এভাবে তুলনা করলে বামফ্রন্ট তথা সিপিআইএম নির্বাচনের দিন ঘোষণার আগে থেকেই যতটা গর্জন করেছে তার কিঞ্চিত মাত্র বর্ষণ করাতে পারেনি। একমাত্র মুর্শিদাবাদে আসনটিতে দ্বিতীয় স্থান লাভ করা ছাড়া তাদের আর কোনো কৃতিত্ব নেই। বামফ্রন্ট একটি আসনে রানার হয়ে আর সবকটি আসনে তৃতীয় স্থানে চলে গেছে। বরং তাদের জোটসঙ্গী কংগ্রেস একটি আসন জয়লাভ করেছে এবং অন্য একটি আসনে দ্বিতীয় স্থান লাভ করে বামফ্রন্টের থেকে কিঞ্চিত ভালো অবস্থায় আছে। অন্যদিকে গর্জনে বামফ্রন্টের থেকে অনেক পিছিয়ে থাকা বিজেপি অনেকটাই সফল হয়েছে। 12টি আসন জয়লাভ করেছে এবং 39টি আসনে দ্বিতীয় স্থান লাভ করেছে। 2024 সালে পশ্চিমবঙ্গবাসীর কাছে রাজ্যের প্রধান দলগুলি প্রশ্ন রেখেছিল তিনটি: এক, অর্থনৈতিক দুর্নীতিতে কারা কিভাবে এগিয়ে; দুই, ধর্মীয় ও মেরুকরণের রাজনীতির ধারক বাহক কারা ও কেন; তিন, কেন্দ্রীয় বঞ্চনা এবং সংবিধান লঙ্ঘন কারা করছে। দুর্নীতি আর সাম্প্রদায়িক রাজনীতি প্রশ্নে বামেরা অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস আর বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটো দলই সরকারি দল, ফলে তাদের বিরুদ্ধে দুর্নীতির কথা আসাটা স্বাভাবিক। কেমন অভিযোগ আবার একটু শুনে নেওয়া যাক। আর যখন সিএ পাশ করবে বিজেপির সরকার কেন্দ্রের মধ্যে, তখন আপনি ভোট করতে যাবেন না? বিশ্বাস করবে এদের? গ্যারেন্টি নিতে পারেন কেউ এখানে যারা আজকে তৃণমূলের নেতা তারা কালকে বিজেপির নেতা হবে না? আমরা তো দেখলাম এই লোকসভা নির্বাচনে 5 জন এমন মানুষ রয়েছেন যারা তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি, এবার বিজেপির হয়ে এমপির টিকিট পেয়েছেন। গ্যারেন্টি দিতে পারবেন কেউ আজকে আপনি যাকে তৃণমূলে ভোট দেবেন কালকে সে বিজেপিতে যাবে না? আমরা এইটুকু গ্যারেন্টি আপনাকে এখান থেকে দিতে পারি। আগামী দিনে তমলুক থেকে আপনার যদি সায়ন ব্যানার্জিকে জেতান, ও মার খাবে, মরে যাবে, তবু আপনাদের সঙ্গে ও গদ্দারি করবে না, ও এক দল থেকে অন্য দলে যাবে না, এই লাল ঝান্ডা নিয়ে পার্লামেন্টের মধ্যে আমার আপনার কথা বলার জন্য লড়াই করবে। আমরা বলছি তৃণমূল পারবে না, বিজেপিকে হারাতে তৃণমূল পারবে না, কেন্দ্রের সরকার বদল করতে তৃণমূল পারবে না, আমরা পারবো। কারণ আমরা যখন রাজনীতি করতে এসেছি আমাদের কিছু নীতি আদর্শ রয়েছে, টাকা কামানোর জন্য আসিনি তো। আমরা 2011 সালের পর থেকে রাজনীতি করছি। কিসের জন্য রাজনীতিতে আসা? নিজের জীবন বাঁচতে পারতাম, নিজের মতো করে ক্যারিয়ার বানাতে পারতাম। কিসের জন্য এই লাল ঝান্ডা রাজনীতি করতে আসা, শূন্য হয়ে যাওয়া একটা দলের হয়ে এই আপনাদের সামনে প্রতিনিধিত্ব করতে আসা? কারণ আমরা আমাদের চোখের সামনে সুদীপ্ত গুপ্তকে খুন হতে দেখেছি। এই যে জেলায় বাড়ি সায়নের, সৈফুদ্দিন মোল্লাকে চোখের সামনে খুন হতে দেখেছি আমরা। মইদুল মিদ্দেকে নবান্ন অভিযানে চোখের সামনে খুন হতে দেখেছি। আনিস খানকে খুন হতে দেখেছি আমরা। স্বপন কোলেকে খুন হতে দেখেছি আমরা। কি অপরাধ ছিল এদের? গুন্ডা ছিল, বদমাইশ ছিল, কাটমানির টাকা চাইতে গেছিল, ভাগ চাইতে গেছিল না তো। সুদীপ্ত গুপ্ত বলেছিল প্রত্যেক ছেলেমেয়ের পড়াশোনার অধিকার থাকবে। খুব বড় অপরাধ করে ফেলেছিল বলুন? কলকাতার রাস্তায় তৃণমূলের পুলিশ পিটিয়ে মেরেছিল। আনিস খান বলেছিল এনআরসি সিএ করা যাবে না, আর একই সঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি বিক্রি করা যাবে না, পিটিয়ে খুন করেছিল ওরা। খুব অপরাধ করে ফেলেছিল বলুন? মইদুল মিদ্দা কি বলেছিল? মইদুল মিদ্দা আমাদের প্রজন্মের একজন ছেলে, পড়াশোনা করেছে, বিএড করেছে, চাকরি করার যোগ্যতা ছিল, চাকরি পাইনি বলে কারোর কাছে ভিক্ষা চাইনি, গুন্ডাদের দলে নাম লেখায়নি, টোটো চালাতো, কিন্তু স্বপ্ন দেখতো আর কোনো মইদুলকে আর কোনো শিক্ষিত বেকারকে যাতে টোটো চালাতে না হয়, রাস্তায় দাঁড়িয়ে সবার কাজ চেয়েছিল। খুব অপরাধ করে ফেলেছিল বলুন? পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আপনি কাজ চাইতে পারবেন না? পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবেন না? পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা বেকার যুবক, একটা বেকার যুবতী তার হকের চাকরির জন্য আন্দোলন করতে পারবে না? আমরা আপনার কাছে এসেছি, আপনি তৃণমূল হন অথবা বিজেপি, আপনার বাড়ির আমার বয়সী বা আমার চেয়ে ছোট বাচ্চাটার মুখের দিকে তাকান, ভেবে দেখুন এই 25 তারিখ আপনি যখন ওই ইভিএম এ বোতামটা টিপবেন, আপনার ওই একটা ভোট এটা ডিসাইড করবে, এটা নির্ধারণ করবে ওই বাচ্চাগুলোর সঙ্গে কি হবে।
আপনি যদি চান ওর চাকরি বিক্রি করে আপনার নেতা কচি বান্ধবীর খাটের তলায় 50,000 কোটি টাকা লুকিয়ে রাখুক, তাহলে যান আপনি তৃণমূলে ভোট করুন। আপনি যদি চান আপনার ছেলেটা মেয়েটা পড়াশোনা করে পাশ করে চাকরি পাবে, আর তৃণমূলের দুর্নীতির জন্য 26,000 ছেলে মেয়ের চাকরি বাতিল হবে, তাহলে আপনি যান তৃণমূলে ভোট করুন। আপনি যদি চান আপনার পরিচয় মানুষ হবে না, আপনার প্রথম পরিচয় আপনি এই দেশের নাগরিক, তা হবে না, আপনি হিন্দু না মুসলমান, আপনি মন্দিরে যান না মসজিদে যান, আপনি আল্লাহর কাছে ইবাদত করেন না ভগবানের কাছে প্রার্থনা করেন, এর ওপর ভিত্তি করে আপনার জীবনটা নির্ধারিত হবে, তাহলে আপনি বিজেপিকে ভোট করুন। আমরা তো জানি, আমরা যারা লাল ঝান্ডার রাজনীতি করি, এখানে মায়েরা বসে রয়েছে, এমন মায়েরা রয়েছেন যারা রমজান মাসে রোজা রাখেন তো, তারপরে বিকালবেলা আল্লাহর কাছে কি চান? বলেন নাকি আমার মুসলিম রাষ্ট্র চাই? বলেন না তো, বলেন আমার বাড়ির ছেলেটা মেয়েটা সে যেন ভালো থাকে, তাই তো? এখানে আমার যে হিন্দু মা আছে, নীল ষষ্ঠী করেন, শিবরাত্রি করেন, সারাদিন উপোস করে থাকেন, বিকালবেলা যখন ঠাকুরের মাথায় শিবের মাথায় জল ডালেন, কি চান? হিন্দু রাষ্ট্র চান? চান না তো। বলেন আমার ছেলেটা মেয়েটা সে যেন থাকে দুধে ভাতে, ওর ওপর যেন কোনো আঁচ না আসে, ওর পড়াশোনা, ওর চাকরি, ওর ভালো থাকা, তাই তো? তাহলে আপনি হিন্দু হন অথবা মুসলমান, আপনি আল্লাহর কাছে চান অথবা ভগবানের কাছে চান, আপনার আমার চাওয়াতে তো কোনো পার্থক্য নেই। আমাদের ধর্মে তো হিংসা নেই, একে অপরের বাড়ি ভেঙে দেওয়া, একে অপরের ধর্মস্থান ভেঙে দেওয়া, এগুলো তো আমার ধর্ম আমাদের শেখায় না। যারা আমাকে আর আপনাকে আমার ধর্ম দিয়ে ভাঙতে চায়, ওই তৃণমূল বিজেপি, তারাই আসলে চায় আমি আর আপনি আমরা একে অপরের বিরুদ্ধে প্রতিদিন লড়াইয়ে থাকি, যাতে প্রশ্ন করতে আমরা ভুলে যাই। প্রশ্ন করব না আমরা। নরেন্দ্র মোদী আপনি বলেছিলেন कि 15 लाख रुपए हर एक आदमी के अकाउंट में आ जाएगा, कहा गया 15 लाख रुपए। আপনি বলেছিলেন सबका साथ होगा, सबका विकास होगा, अच्छे दिन आएंगे, कहा गया अच्छे दिन। আপনি বলেছিলেন প্রতি বছর 3 কোটি বেকারের চাকরি হবে, कहा गया চাকরি, कहा गया নকরি। মমতা ব্যানার্জি বলেছিলেন মা মাটি মানুষের সরকার হবে, পশ্চিমবঙ্গের মায়ের অবস্থা কি, সন্দেশখালীর মায়ের অবস্থা কি? আপনি বলেছিলেন গরিব খেটে খাওয়া মানুষ তারা ভালো থাকবে, পশ্চিমবঙ্গের বেকার যুবক ভালো রয়েছে। আপনারা বলেছিলেন মমতা ব্যানার্জি যদি জিতে আসে প্রতি বছর 1 কোটি বেকারের চাকরি হবে, 1 কোটি। তৃণমূল করা কোন সাচ্চা মানুষ বুকে হাত দিয়ে বলুন যে হ্যাঁ মমতা ব্যানার্জি আসার পর 1 কোটি চাকরি তৃণমূল পরিবারের লোকেরও স্থায়ী চাকরি হয়েছে। যদি বলেন আমি আমার কথা ফিরিয়ে নেব, তাহলে তৃণমূল এবং বিজেপি এরা দুজনেই এই প্রজন্মের, আমাদের প্রজন্মের ছেলে মেয়েদের চাকরি দিতে চায় না। আমাদের যদি চাকরি থাকে, স্থায়ী চাকরি থাকে, তাহলে তো আমরা আর গোলামি করব না, তৃণমূল বিজেপির দাদাদের পিছন পিছন ঘুরে বেড়াবো না। তাহলে আমরা আমাদের কথা স্পষ্ট করে বলতে চাইবো, ওরা চায় না সেটা হোক। ওরা চায় হিন্দুর নামে, মুসলমানের নামে আমাদের হাতে অস্ত্র তুলে দিতে। কখনো বলবে ওই যে রামনবমীর মিছিল হবে, এখান থেকে তলোয়ার নিয়ে যা, ওদের বাড়িতে আক্রমণ কর, ওই পাড়ায় আক্রমণ কর। কখনো বলবে এই নির্বাচনের সময় তোকে বন্দুক দেব, তোকে পিস্তল দেব, তোকে পেট্রোল দেব, বাইকের ভরার টাকা দেব, তুই যা ওখানে গিয়ে ভোট লুট কর। তৃণমূল বিজেপি আমার প্রজন্মের ছেলে মেয়েদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। আপনারা যদি সায়নকে ভোট দিয়ে যেতান, আমি কথা দিতে পারি ওই সমস্ত ছেলে মেয়েগুলোর হাতে সায়ন একটা স্থায়ী চাকরির খাম তুলে দেবে। আপনাকে পক্ষ নিতে হবে, আপনার পরিবারের জন্য আপনি কি চান। আপনি যদি চান আপনার পরিবারের আগামী গুন্ডা হোক, সিন্ডিকেট করা লোক হোক, আপনার পরিবারের আগামী তৃণমূল বিজেপির পদলেহনকারী হোক, ওদের নেতাদের কথায় নেচে একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরুক, তাহলে আপনি তৃণমূল অথবা বিজেপিকে ভোট করবেন। কিন্তু আপনিও যদি আমাদের মতো তৃণমূল বিজেপির সমর্থক হওয়ার পরেও আপনার পরিবারের ছেলে মেয়েদের জন্য সুন্দর ভবিষ্যৎ চান, যেখানে সে তার যোগ্যতা অনুযায়ী, মেধা অনুযায়ী চাকরি পাবে, তার ধর্ম না, তার জাত না, তার পরিচয় হবে সে মানুষ, সে মাথা উঁচু করে বাঁচতে পারবে, তাহলে আগামী 25 তারিখ 4 নম্বর বোতাম টিপে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে সায়নকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই আশা এবং ভরসা রেখে আগামী 4 তারিখ যখন রেজাল্ট বেরোবে, যাদবপুর থেকে শ্রীরামপুর, তমলুক হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে লাল আবির মেখে আমরা বিজয় মিছিল করব, এই আশা ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। শুকরিয়া, ইনকলাব জিন্দাবাদ। তরুণ বাম নেতৃত্বের কথা পশ্চিমবঙ্গের মানুষ শোনেননি সে কথা বলা যাবে না, বরং পশ্চিমবঙ্গের মানুষ এমন রাজনীতির সাথে তাদের সম্পৃক্ত করতে পছন্দ করেননি। গরিব এবং প্রান্তিক মানুষেরা তৃণমূল সরকারের বিভিন্ন অর্থনৈতিক সুবিধাপ্রাপ্ত প্রকল্পে আস্থা রেখেছেন। যেমন ধরুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বহু গরিব এবং প্রান্তিক মানুষের কিছুটা ভালো হয়। পশ্চিমবঙ্গে মহিলা ভোটার সম্ভবত পুরুষের চাইতে বেশি, ফলে গরিব মহিলা
প্রান্তিক মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার যথেষ্টই জনপ্রিয়, কারণ ইভিএমে মহিলা ভোট অধিকাংশই তৃণমূলের পক্ষেই গেছে। অন্যদিকে সাম্প্রতিক মেরুকরণে বিজেপি বা তৃণমূলে পশ্চিমবঙ্গের ভোটাররা এতটুকু প্রভাবিত হয়নি বলেই মনে হয়। বরং মেরুকরণের বিরুদ্ধে উত্তরপ্রদেশ যথেষ্টই ভালো সাড়া দিয়েছে, কারণ রাম মন্দিরের প্রতিষ্ঠাস্থল অযোধ্যায় বিজেপি হেরেছে। কেন হেরেছে? অভিজ্ঞতা। You should know what is happening in Ayodhya now. चौड़ीकरण, नया घाट से लेकर शहादतगंज तक 14 किलोमीटर लंबा रामपथ बनाया जा रहा है, जिसके लिए सैकड़ों घरों और दुकानों को तोड़ा जा रहा है। इस रास्ते में आने वाली 30 मंदिरों और 12 मस्जिदों को भी हटाया जाएगा। अयोध्या की जनता चाहती थी कि ये बात अब तक पहुंचाई जाए, तो मैंने पहुंचा दी। वैसे हर सिक्के के दो पहलू होते हैं, ये किसी के लिए विकास है तो किसी के लिए विनाश। आप लोग विकास कर रहे हैं, कैसा विकास हो रहा है? ये कैसा विकास है? राम जी का मंदिर बनवा के सबके घर को तोड़ दो। इस तरह का अन्याय अत्याचार कितना नाम का नाम। गरीबों को और गरीब बना दीजिए, ये तो नहीं कहे राम ना। हाँ, राम मांगने आए कि पूरा बनवाओ, पूरे में हम रहेंगे, फिर विदेशियों को लाके बसाओ। हकीकत घर नहीं उजाड़ दिया जा रहा है, उठा उठा के फेंक दिया जा रहा है। घर ही नहीं तोड़ा जा रहा है, उजाड़ उजाड़ के फेंक दिया जा रहा है। মানুষের অভিজ্ঞতার মূল্য এত বেশি, যেটা যে বুঝিয়ে বলার চাইতো তার পাওয়ার বেশি। প্রবীণরা বলেন, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। দুর্নীতির বাস্তবতা নিয়ে তরুণ বাম নেতৃত্ব দিচ্ছে। কেন্দ্রের সরকার বলছে প্রাথমিক স্কুল বন্ধ, প্রাইমারি স্কুল আর থাকবে না। মমতা ব্যানার্জি বিগত কয়েক বছরে 8,000 প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছেন। 8,000। কারা যায় প্রাইমারি স্কুলে? অমিত শাহর ছেলে যায়, নরেন্দ্র মোদীর ছেলে মেয়ে যায়। আচ্ছা, ওনার তো নেই, ছেড়ে দিন। মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি সেই বাংলা মিডিয়াম স্কুলে যায়, প্রাইমারি স্কুলে যায়। তার নাতনি যায় প্রাইমারি স্কুলে, নাকি তাদের জন্য সব বড় লোকের ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে? এই প্রাইমারি স্কুলে আমার আপনার বাড়ির ছেলে মেয়ে যায়। আমি প্রাইমারি স্কুলে পড়েছি, আমার স্কুলের নাম ছিল GSFP2। আমার সঙ্গে যে ছেলেমেয়েরা পড়তো, কারুর বাবা রিক্সা চালান, কারুর বাবা অটো চালান, কারুর সাইকেল সারানোর দোকান রয়েছে। এই এলাকার যে সমস্ত মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, খেতে কাজ করেন, অটো চালান, টোটো চালান, বাজারে ছোট দোকান আছে, তাদের বাড়ির ছেলেমেয়ের ওই প্রাইমারি স্কুলে যায়। প্রাইমারি স্কুল যদি বন্ধ হয়, গরিব পরিবারের ছেলেমেয়ের পড়াশুনো করার পরিসর বন্ধ হয়ে যাবে, স্বপ্ন দেখার পরিসর বন্ধ হয়ে যাবে। ওরা তো এটাই চায়। আমরা বলি শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব। আমার পেটে যদি বিদ্যে না থাকে, আমাকে ওরা যা বোঝাবে আমি তাই বিশ্বাস করব। ওরা দিনকে দিন বললে দিন, রাতকে রাত বললে রাত, ওরা যা বোঝাবে আমি তাই বুঝবো। তাই ওরা চায় আমার প্রজন্ম, আমার পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা না শিখুক। ওরা চায় আমাদের হাতে ওরাই অস্ত্র তুলে দেবে। আমি দেখেছি আমার প্রজন্মের ছেলেমেয়েরা, আমার বয়সী ছেলেমেয়েরা, আপনাদের ওই বাড়ির সামনে দেখবেন বড় বড় রাস্তায় সিভিক ভলেন্টিয়ার হয়ে দাঁড়িয়ে থাকে না, মাথায় টুপি পরে। ওই সিভিক ভলেন্টিয়ার হয়ে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, পশ্চিমবঙ্গের পুলিশ দপ্তরে 1 লাখ শূন্যপদ খালি পড়ে রয়েছে। 1 লাখ শূন্যপদ, স্থায়ী সরকারি চাকরি। মমতা ব্যানার্জি নিয়োগ করছেন না। মমতা ব্যানার্জি ওই শূন্য পদে নিয়োগ না করে তার 1/3 টাকায় ওই সিভিক ভলেন্টিয়ার বানিয়েছেন। ওদের কাজ কি? যখন ওরা ডিউটিতে রয়েছে, রাস্তায় রয়েছে, যদি একটা কোনো ট্রাক লরি ধাক্কা মেরে চলে যায়, যদি মরে যায় ওরা কিছু পাবে না সরকারের কাছ থেকে। ওদের মৃতদেহর কোনো মূল্য নেই। ওদের কাজ হলো দাঁড়িয়ে থাকা হাত পেতে। ট্রাক যাবে, লরি যাবে, তাদের কাছ থেকে টাকা তুলতে হবে। কত টাকা পায় একটা সিভিক ভলেন্টিয়ার? 3,000, 4,000, 5,000? আপনি সাধারণ মানুষ বুকে হাত দিয়ে বলুন তো, 3,000 টাকায় আপনার ঘর চলবে? বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, বাড়িতে বউ আছে, সংসার চলবে 3,000 টাকায়? ফলে বাধ্য হয়ে ঘুষ নিতে হয়। ওপর তলা থেকে নির্দেশ আছে, এক দিনের কোটা দেওয়া আছে, ওই মোড় থেকে এত টাকা তুলবি, ওই মোড় থেকে আর অত টাকা তুলবি। সেই টাকা ওপরে গেলে তাহলে 1,000, 2,000 মাসে একটু উপরি পাবে। আমার প্রজন্মের ছেলেমেয়েরা, আমি জানি, আমি বিশ্বাস করি, সবার হাত পেতে টাকা নিতে, ঘুষ নিতে ভালো লাগে না, কিন্তু কি করবে? পেটের জ্বালাতো, খিদের জ্বালাতো। বাড়ির বুড়ো মা বাবা যখন বসে থাকে চোখে জল নিয়ে, মায়ের ওষুধের টাকা যখন ওর পকেটে থাকে না, তখন মনে হয় ঘুষ নেওয়াতেও কোনো অপরাধ নেই। আমরা বলছি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, যে ছেলে মেয়েগুলোকে ওরা সিভিক ভলেন্টিয়ার বানালো, হাতে লাঠি নিয়ে রাস্তায় দাঁড় করালো, যে ছেলে মেয়েগুলোকে ওরা গুন্ডা বানালো, হাতে বন্দুক নিয়ে লাঠি নিয়ে ওই ভোট লুট করতে পাঠালো, যখন আমরা সরকারে আসব, ওই প্রত্যেক হাতে আমরা সরকারি চাকরির খাম তুলে দেব। আমার ভাই আমার বোন সিভিক ভলেন্টিয়ার হবে না, আমার ভাই আমার বোন আত্মহত্যা করতে বাধ্য হবে না।
শুনেছেন না আপনারা, দেখেছেন তো, খবরের কাগজ খুললে দেখতে পান, টিভি খুললে দেখতে পান। 1000 দিন ধরে 1000 দিন ধরে আমার ভাইয়েরা, আমার বোনেরা তারা বসে রয়েছেন। কি অপরাধ তাদের? ঘুষ খেয়েছেন? পার্থ চট্টোপাধ্যায়ের মতো 150 কোটি টাকার একটা বান্ধবী রেখেছেন বুড়ো বয়সে? না তো। 1000 দিন ধরে আমার ভাইয়েরা বোনেরা বসে রয়েছেন কারণ যোগ্যতা থাকা সত্ত্বেও ওদের পকেটে টাকা ছিল না, ঘুষ দিতে পারেননি। ঘুষ দিতে না পারায় যোগ্যতা থাকা সত্ত্বেও ওরা রাস্তায় বসে থাকে। আর শুধু বাবার টাকা আছে বলে, বাপের টাকা আছে বলে অনুব্রত মণ্ডলের টিকটক করা মেয়ে সেই স্কুলে পড়ায়। অদ্ভুত জিনিস। আমরা জানি দিদিমণি মাস্টারমশাইরা স্কুলে যান, অনুব্রত মণ্ডলের মেয়ের স্কুলে যেতে হতো না, স্কুল অনুব্রত মণ্ডলের বাড়িতে আসতো। অ্যাটেন্ডেন্স শিট নিয়ে বলতো, দিদিমণি দিদিমণি একটু সাইন করে দিন। অনুব্রত মণ্ডলের মেয়ে টিকটক বানাতো, নাচের মাঝখানে একটা সই করে দিয়ে আবার টিকটক বানাতে লেগে যেত। আমরা দেখলাম ওদের আর এক নেতার মেয়ে, তিনি তো আবার মিস্টার ইন্ডিয়া। মিস্টার ইন্ডিয়া বলে একটা সিনেমা হয়েছিল না অনিল কাপুরের, গায়েব হয়ে যেত, ওকে দেখা যেত না। তিনিও সেরকম বাবার সাথে ফিরছিলেন, ধরা পড়েছেন, ঘুষ নিয়ে চাকরি হয়েছে, ট্রেনে করে ফিরছিলেন, হঠাৎ করে দেখা গেল তিনিও মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যত চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, যারা আমার ভবিষ্যৎটাকে বিক্রি করছে, যারা আমার ভবিষ্যৎটাকে বিক্রি করে খাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমি একটা রিলস দেখছিলাম, ওই এখন ফেসবুকে আসে, মজার গল্প। তাতে দেখাচ্ছে একটা স্কুল এরকম ছোট ছোট বাচ্চারা সামনে বসে আছে। স্কুল পরিদর্শনে একজন ইন্সপেক্টর এসছেন। তিনি এসে একটা ছোট্ট বাচ্চাকে, ক্লাস 5-এর ছেলে, তাকে দাঁড় করিয়েছেন। বলছে, বলো তো বাবা, দেশের প্রধানমন্ত্রীর নাম কি? ছেলেটা বলছে, রামলাল। বলছে, হ্যাঁ রামলাল? তোমার বাবার নাম কি? বলছে, রামলাল। বলছে, তুমি এটা ক্লাস 5-এর ছাত্র, তুমি দেশের প্রধানমন্ত্রীর নাম জানো না? তোমার এক্ষুনি আমি কমপ্লেন করছি, এক্ষুনি তোমার নাম আমি ক্লাস 5 থেকে কাটিয়ে দেবো। ছেলেটা বলছে, কোনো অসুবিধা নেই, কাটিয়ে দিন, আমি তো স্কুলেই পড়ি না, আমি তো বাইরে গরু ছাগল চড়াচ্ছিলাম, মাস্টারমশাই এসে বললো তোকে মিড ডে মিলে খাবার দেবো, তুই একটু বস বাবা, কাটিয়ে দিন, কোনো অসুবিধা নেই। ইন্সপেক্টর খুব রেগে গেছে। ওই ক্লাসের যে টিচার, মাস্টারমশাই, তাকে ডেকে পাঠিয়েছে যে আপনি কেমন লোক মশাই, আপনি বাচ্চা বাচ্চা ছেলেদের ডেকে ভুয়ো ছাত্রছাত্রী বানাচ্ছেন, এক্ষুনি আমি কমপ্লেন করছি, আপনার চাকরি আজকেই আমি খেয়ে নেব। লোকটা বলছে, খেয়ে নিন, আমার কোনো অসুবিধা নেই, আমিও তো আসল মাস্টারমশাই না। মাস্টারমশাই তো আমার পাশের বাড়ির লোকটা, সে আজকে তার শালির বিয়ে খেতে গেছে, আমাকে বললো তুই একটুখানি ঘুরে যাস, আমি ঘুরতে এসেছি, কেটে দিন, নাম কেটে দিন, কোনো অসুবিধা নেই। ইন্সপেক্টর এবার খুব মাথা গরম হয়ে গেছে হেডমাস্টার মশাইয়ের কাছে। হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে বলছেন, আপনি তো অদ্ভুত স্কুল চালাচ্ছেন, আপনার স্কুলের ছাত্র ভুয়ো, আপনার স্কুলের দিদিমণি মাস্টারমশাই ভুয়ো, এরকম করলে তো চলবে না, আমি এক্ষুনি ওপরতলায় লিখছি, আজকে থেকেই আপনার চাকরি বাতিল। ওই মাস্টারমশাই হাসতে হাসতে পকেট থেকে কতগুলো বান্ডিল রেখে বলল, বাদ দিয়ে দিন, আমিও তো আসলে সত্যিকারের হেডমাস্টার মশাই নই, আমার জামাইবাবু আসলে সত্যিকারের হেডমাস্টার মশাই, সে আজকে একটু কাজে গেছে, আমি তার জায়গায় এসছি, তিনি আমাকে বলেছেন বাইরে থেকে কেউ আসলে একটু টাকা পয়সা দিয়ে দিবি, সব ঠিক হয়ে যাবে। ইন্সপেক্টর বসেছে, ওই যে বান্ডিল, সেই বান্ডিলটা নিয়েছে, গুনে গুনে দেখলো যে 100 টাকার অনেকগুলো নোট আছে, 10,000 টাকা মতো পকেটে পুরে বলল, ভাগ্য ভালো আজকে আমার কাকা একটা বিয়ে বাড়িতে গেছিল, নয়তো আমারও তো এই টাকাটা পাওয়া হতো না, আমিও তো আসল ইন্সপেক্টর নই, আমার কাকা আমাকে বলেছিল যে আমার একটা কাজ আছে, তুই একটু ঘুরে আয়, দেখবি টাকা পয়সা আমদানি হবে, তাই আমি চলে এসেছিলাম। মজার গল্প, শুনতে ভালো লাগলো, কিন্তু ভেবে দেখুন এইটা তো কোনো গল্প নয়, পশ্চিমবঙ্গের অবস্থা তো এরকমই। দেখেছি না আমরা ভুয়ো আইপিএস, ভুয়ো আইএস, ভুয়ো পুলিশ। ভাবুন, যে পুলিশের কাজ চোর ধরা, সে নিজেই নকল। পশ্চিমবঙ্গের বুকে যদি আমার স্কুলের অবস্থা এইরকম হয়, ওই স্কুলে যাকে আমি পড়তে পাঠাচ্ছি তার অবস্থা কি হবে? সপ্তম দফা নির্বাচনের শেষ বেলার প্রচারে বিজেপির প্রচার মঞ্চ থেকে দমদমে বলতে শুনেছি সন্দেশখালীতে নাকি মুসলমানরা হিন্দু মহিলাদের উপর অত্যাচার করেছে। দমদম লোকসভা কেন্দ্রে 27% মুসলিম থাকেন। এই বার্তা যখনই মুসলিমদের কানে পৌঁছবে তারা অত্যঙ্কিত হবেন, তারা তাতার খোঁজ করবেন, তাদের মনে তৃণমূলের ধারণা আসবেই। অন্যদিকে মধ্যবিত্ত হিন্দু হন বা নিম্ন মধ্যবিত্ত হিন্দু হন, তাদের মনে প্রতিহিংসার আগুন জ্বলবে না, তারা বিজেপির দিকে ঝুঁকে পড়বে না। কারণ বাম কংগ্রেস তো ক্ষমতায় নেই, কে রক্ষা করবে মানুষকে? বামেরা দেখবেন প্রায়ই বলেন মানুষকে মূল এজেন্ডা অর্থাৎ খাদ্য, বস্ত্র, অবস্থান, শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিত করবার দাবি সরকারের কাছে করবার চাইতে ত্রাতা খুঁজবে মানুষ। অসহায় মানুষ নিশ্চিত হবার তারণায় বামেদের প্রতি আস্থা দেখাবে, ভোট দেবে। আমাদের দেশের অধিকাংশ মানুষ সহজ সরল শান্তিপ্রিয়, তাদের এভাবে মিসলিড করা, মিসগাইড করা ঠিক না।
মানুষ যেদিন সত্য উপলব্ধি করবে সেদিন ঠেকানো মুশকিল হতে পারে। বামেদের নিচুতলার মানুষজনরা যদি বাম নেতৃত্বের কথা বুঝে থাকেন, তাহলে তারা সারা বছর মানুষের পাশে থেকে নেতৃত্বের বার্তা মানুষের বোঝান না কেন? আপনাদের অনেকের জনসংযোগটাই নেই। এসব ক্ষেত্রে তৃণমূল নিচুতলা থেকে উঁচুতলা পর্যন্ত দলীয় নির্দেশ যথাযথ পালন করে, এসব প্রমাণ আছে। ওরা ওদের মতো করে, আপনারা আপনাদের মতো করে করুন। নিয়মতান্ত্রিকতা ছাড়ুন। যদি তা না পারেন, তাহলে মিনাকরা যতই দলে ভিড় করুন না কেন, ওনারা মানুষকে মোটিভেট করে দিয়ে যাবেন। তারপর মানুষের কাছে বারংবার আপনাদের যেতে হবে, মানুষের দেখভাল করতে হবে, ঠিক রেড ভলেন্টিয়ার্সের মতো। মনে রাখতে হবে, বামপন্থার যদি কোনো ভবিষ্যৎ না থাকে, তাহলে ভবিষ্যতেরও কোনো ভবিষ্যৎ নেই। ওই দেখো পূব আকাশে লালে লাল, নতুন সকাল দেখো কমরেড। যুদ্ধটা যদিও বা শেষ হয়, লড়াইটা জারি রেখো কমরেড। লড়াইটা জারি রেখো কমরেড, লড়াইটা জারি রেখো কমরেড। ঝান্ডার রং যদি ফিকে হয়, রক্তে রাঙিয়ে নিও কমরেড। আগামীর ওই দেখো পূব আকাশে লালে লাল, নতুন সকাল দেখো কমরেড। যুদ্ধটা যদিও বা শেষ হয়, লড়াইটা জারি রেখো কমরেড। লড়াইটা জারি রেখো কমরেড, লড়াইটা জারি রেখো কমরেড। ঝান্ডার রং যদি ফিকে হয়, রক্তে রাঙিয়ে নিও কমরেড। আগামীর ওই দেখো পূব আকাশে লালে লাল, নতুন সকাল দেখো কমরেড। যুদ্ধটা যদিও বা শেষ হয়, লড়াইটা জারি রেখো কমরেড। লড়াইটা জারি রেখো কমরেড, লড়াইটা জারি রেখো কমরেড। ঝান্ডার রং যদি ফিকে হয়, রক্তে রাঙিয়ে নিও কমরেড। আগামীর